আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত NIGC হোম কলেজ প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজ আমি একাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র বিষয়ে আলোচনা করব। আজকে আমরা অধ্যায় 3-এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ টপিক, যে অরবিটালের হাইব্রিডাইজেশন অর্থাৎ অরবিটালের সংকরণ প্রক্রিয়া কিভাবে ঘটে এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমরা আজকে যে যৌগটি সংকরণ প্রক্রিয়া আমরা ব্যাখ্যা করব সেটি হচ্ছে যে মিথেন অণু কিভাবে গঠিত হয়, সংকরণ প্রক্রিয়ায় মিথেন অণুর গঠনে কেমন হবে, কিভাবে গঠন হবে এই বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে আমাদের জানা দরকার যে হাইব্রিডাইজেশন জিনিসটা আসলে কি, অর্থাৎ অরবিটালের সংকরায়ন বলতে আসলে আমরা কি বুঝি। এটা বোঝার জন্য আমরা প্রথমে একটি ইলেকট্রন বিন্যাস করতে চাই, যে কার্বনের ইলেকট্রন বিন্যাস। যদি আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, আমরা লিখে নিই। আজকে আমরা শিখব মিথেন অণুর গঠন। এটা হাইব্রিডাইজেশন প্রক্রিয়া, আমরা এই মিথেন অণুর গঠনে শিখব। আমরা প্রথমে কার্বনের ইলেকট্রন বিন্যাস করতে চাই, আমরা লিখে ফেলি এই স্বাভাবিক অবস্থায় কার্বন পরমাণু যে ইলেকট্রন বিন্যাস C6 1s2 2s2 আর 2p, আমরা 2px লিখতে পারি, 2py লিখতে পারি আর 2pz লিখতে পারি। এখানে আসলে এবং এখানে একটি ইলেকট্রন থাকবে, 2pz এ কিন্তু কোনো ইলেকট্রন থাকবে না। আচ্ছা, কিন্তু উত্তেজিত অবস্থায় কি হবে আমরা জানি। উত্তেজিত অবস্থায় অর্থাৎ উদ্দীপিত অবস্থায় কার্বন পরমাণু ইলেকট্রন বিন্যাসটি কিন্তু একটি পরিবর্তন হয়। উদ্দীপিত অবস্থা বোঝানোর জন্য আমরা কার্বন পরমাণুর উপরে এটি স্টার দ্বারা এটাকে আমরা প্রকাশ করি, তারকা চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করি যে আসলে এই পরমাণু উদ্দীপিত অবস্থায় আছে। আমরা জানি কোন পরমাণু উদ্দীপিত অবস্থায় থাকলে তার শেষ কক্ষপথের ইলেকট্রন সমূহ পুনর্বিন্যস্ত হয়, অর্থাৎ শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো সর্বোচ্চ পরিমাণে অযুগ্ম অবস্থায় থাকতে চাই। তার মানে হলো যে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলো সর্বোচ্চ পরিমাণ সিঙ্গেল অবস্থায় থাকতে চাই। আচ্ছা, সেক্ষেত্রে সর্বশেষ কক্ষপথ 2s থেকে শুরু, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2s এ কিন্তু দুটি ইলেকট্রন ছিল। সর্বশেষ কক্ষপথ 2s এ দুটি ইলেকট্রন ছিল। উদ্দীপিত অবস্থায় সর্বশেষ কক্ষপথে কোন অরবিটাল দুটি ইলেকট্রন থাকতে চায় না, সেক্ষেত্রে এই ইলেকট্রনগুলো সিঙ্গেল অবস্থায় থাকতে চায় পরমাণু। তাহলে এখান থেকে একটি ইলেকট্রন চলে যাবে অন্য কোন অরবিটালে। তাহলে আমাদের এখানে x অরবিটালে একটি ইলেকট্রন ছিল, 2p y অরবিটালে ইলেকট্রন ছিলই, কিন্তু 2s এর দুটি ইলেকট্রনের একটি চলে যাবে একদম সর্বশেষ যে অরবিটাল যেটা ছিল 2pz, যেখানে কোনো ইলেকট্রন ছিল না, সেখানে কিন্তু একটি ইলেকট্রন স্থানান্তরিত হলো। এতে করে দুই নম্বর কক্ষপথ অর্থাৎ সর্বশেষ যে কক্ষপথ, সর্বশেষ কক্ষপথের 4টা অরবিটালে কিন্তু এখন সিঙ্গেল করে ইলেকট্রন রয়েছে। সাধারণত যে কোনো পরমাণুর উদ্দীপিত অবস্থায় পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রনগুলো এভাবে সিঙ্গেল অবস্থায় থাকে বা থাকতে চায়। আচ্ছা, এটা আমরা জানি। এখন আমরা আরো একটি বিষয় আমরা এখন জানবো, সেটি হচ্ছে যে সংকরিত অবস্থা। সংকরিত অবস্থায় কি ঘটবে? সংকরিত জিনিসটা কি? যখন কোনো যৌগ গঠিত হয় বা রাসায়নিক বিক্রিয়ার সময় কোনো মৌলের শেষ কক্ষপথের যে অরবিটাল যেগুলো থাকে, সেই অরবিটালগুলো পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে সম আকৃতির এবং সমশক্তি সম্পন্ন কতগুলো অরবিটাল তৈরি করে। এই যে অরবিটালগুলো পরস্পরের সাথে মিশ্রিত হয়ে যে সমশক্তি সম্পন্ন যে অরবিটাল তৈরি করলো, এই অরবিটালগুলোকে কিন্তু আমরা বলি সংকরিত অরবিটাল। যদি আমরা কার্বন পরমাণুর ক্ষেত্রে দেখি, আমরা দেখতে পাচ্ছি কার্বন পরমাণুর সর্বশেষ কক্ষপথে কিন্তু অরবিটাল আছে 4টি, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে 2ps একটি অরবিটাল, দ্বিতীয় কক্ষপথে 2p2s একটি অরবিটাল, দ্বিতীয় কক্ষপথে 2px একটি অরবিটাল, দ্বিতীয় কক্ষপথে 2py আরো একটি অরবিটাল এবং সর্বশেষ হলো 2pz অরবিটাল। তার মানে হলো যে কার্বন পরমাণু কিন্তু সর্বশেষ কক্ষপথে আমরা এখানে 4টা অরবিটাল দেখতে পাচ্ছি। আমরা জানি যে s যে অরবিটালটা, এই অরবিটাল কিন্তু একটা সদৃশ আকৃতিতে রয়েছে। s অরবিটাল মানে একদম গোলকাকার, একেবারে বলের মতো গোলকাকার, এবং এই যে 2px যে অরবিটালটা অর্থাৎ p অরবিটালগুলো কিন্তু ডাম্বেল আকৃতি, তাই না? আমরা জানি যে p অরবিটালগুলো হলো ডাম্বেল আকৃতি। সেক্ষেত্রে
আমরা যদি চিত্র এঁকে ফেলি তো সেক্ষেত্রে আমরা চিত্র রাখতে পারি। এটা হলো s অরবিটালের চিত্রটা ঠিক এরকম হবে, একদম গোলাকার। আচ্ছা, এটা s অরবিটাল, s অরবিটাল। আচ্ছা, এটার সাথে যুক্ত হবে তিনটা p অরবিটাল। আমরা বলছি যে সর্বশেষ কক্ষপথের অরবিটালগুলো সব মিক্সড হবে, অর্থাৎ সর্বশেষ কক্ষপথে একটি s অরবিটাল আছে আর p অরবিটাল আছে কিন্তু তিনটি। এই তিনটি p অরবিটাল কেমন হয় আমরা যদি এখন চিত্র একটু আঁকার চেষ্টা করি। এটা যদি আমরা x অক্ষ বলি, এটাকে যদি আমরা y অক্ষ বলি এবং এটাকে যদি আমরা z অক্ষ বলি, তো সেক্ষেত্রে x অক্ষ বরাবর কিন্তু একটা অরবিটাল থাকে আমরা জানি। যদি আমরা চিত্র আঁকার চেষ্টা করি, এটা যদি আমরা x অক্ষ বলি, তো সেক্ষেত্রে এই যে অরবিটালটা এটা হলো 2px অরবিটাল আমরা বলতে পারি। এটা হলো 2px অরবিটাল। আর y অক্ষ বরাবর যদি আমরা আরো একটি যদি অরবিটাল আঁকি, এটা নাম হলো 2py অরবিটাল। একই ভাবে যদি z অক্ষ বরাবর যদি আমরা আরো একটি অরবিটাল যদি আমরা আঁকি, z অক্ষ বরাবর আরো একটি অরবিটাল এরকম হয়, এটার নাম আমরা দিতে পারি 2pz। তাহলে এই কোন অরবিটালগুলো কেমন তার একটা নমুনা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। তাহলে এই একটি s অরবিটাল আর এরূপ ভাবে তিনটি অক্ষ বরাবর অবস্থিত ডাম্বেল আকৃতির তিনটি p অরবিটাল। তাহলে এখানে কয়টি অরবিটাল হলো? মোট 4টি অরবিটাল হলো। এই 4টি অরবিটাল পরস্পরের সাথে মিক্সড হবে। কেমন মিক্সড হবে? এই 4টা অরবিটালকে যদি আমরা সবগুলো একত্রিত করে ফেলতে পারি, 4টাকে একসাথে যদি আমরা একেবারে সুষমভাবে যদি মিশ্রিত করে ফেলতে পারি, এরপরে যদি এই 4টা অরবিটালকে সম আকৃতির 4টা অরবিটাল আমরা তৈরি করতে পারি, যেমন এটার নাম হলো sp3 সংকরায়ন আমরা লিখতে পারি। তো সেক্ষেত্রে 4টা যদি আমরা সম আকৃতির যদি অরবিটাল তৈরি করি, তো সেক্ষেত্রে কেমন হবে? এই একটা হবে এরকম, আর আরেকটা হবে, এটাকে আমরা একটু ভালো করে রাখি, এটা এভাবে হবে না, আমরা যদি একটু ভালো করে রাখি তো সেক্ষেত্রে এটাকে এভাবে দিতে হবে, আর আরেকটা আমরা এইভাবে দিতে পারি, আর আরো একটা এভাবে, আমরা হাতে করে মানে আঁকছি ফ্রি হ্যান্ড আঁকার কারণে সবগুলো অরবিটাল আকৃতি কিন্তু সমান হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি সবগুলো অরবিটালের আকৃতি কিন্তু সমান হবে। ঠিক আছে, প্রতিটি অরবিটাল আকৃতি কিন্তু সমান হবে। তাহলে আমরা কি বললাম যে এখানে একটি s অরবিটাল, সর্বশেষ কক্ষপথের একটি s অরবিটাল আর এই তিনটি p অরবিটাল সর্বশেষ মিক্সড করে 4টি সম আকৃতির একই আকৃতির 4টা যদি আমরা অরবিটাল তৈরি করতে পারি, এই যে 4টা অরবিটাল তৈরি হলো, এই 4টা অরবিটালকে বলি আমরা সংকর অরবিটাল, বা এটাকে আমরা মানে মিশ্রিত অরবিটাল বলতে পারি। তাহলে এই যে অরবিটালটা, এই একটা অরবিটাল, এটা নাম কি? এটা নাম হলো, এটা একটা সংকর অরবিটাল। এই অরবিটালটার নাম হলো sp3 সংকর অরবিটাল। তার মানে এই যে অরবিটালটা, এটার মধ্যে কিন্তু s অরবিটাল আছে, আবার এই যে অরবিটালটা, এটার মধ্যে কিন্তু px অরবিটালও আছে, আবার এই অরবিটালের মধ্যে কিন্তু py অরবিটালও আছে, আবার এই অরবিটালের মধ্যে কিন্তু pz অরবিটালও আছে। ঠিক একই ভাবে প্রত্যেকটি অরবিটালের মধ্যে কিন্তু এই 4টি অরবিটালের একটা অংশ কিন্তু আছে, এবং সুষমভাবে সমপরিমাণ কিন্তু এই 4টি অরবিটালের এক একটি অংশ কিন্তু আছে। তার মানে আমরা এটাকে বলতে পারি যে 2p এটা sp3 সংকর অরবিটাল। sp3 কেন বলছি? কারণ হলো প্রত্যেকটা কিন্তু sp3 সংকর অরবিটাল, কারণ প্রত্যেকটা অরবিটালের মধ্যে একটা s অরবিটাল আছে এবং 3টি p অরবিটালের বৈশিষ্ট্য বা চরিত্র কিন্তু আছে। এজন্য একটি s এবং 3টি p সংমিশ্রিত হয়ে যে সংকর অরবিটাল তৈরি করে, সেটাকে আমরা বলি sp3 সংকর অরবিটাল আমরা বলে থাকি। তো শিক্ষার্থী, আশা করি এতটুকু পর্যন্ত আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন। আমরা কিন্তু একটি ইলেকট্রন বিন্যাস আমরা এখনো কিন্তু ফাঁকা রেখে দিয়েছি। এখন আমরা দেখাবো যে এই যে সংকর অরবিটাল, এখানে 4টা সংকর অরবিটাল তৈরি হইলো, এই 4টা সংকর অরবিটালকে আমরা বিশেষভাবে এটা আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখাই, কিন্তু সেটা আমি দেখাচ্ছি। এটা আমরা এভাবে দেখাতে পারি, এটা কার্বন, এটা 6 সংকর অরবিটালগুলোকে আমরা সাই দ্বারা প্রকাশ করি। সাইটা কি? এই যে 2p, এই যে চিহ্নটা, এটা নাম হলো সাই। ঠিক আছে, এটা 1 নম্বর সংকর অরবিটাল যেখানে একটি ইলেকট্রন থাকে। এটা হলো দ্বিতীয় সংকর অরবিটাল যেখানে আরো একটি ইলেকট্রন থাকে। এটা হলো তৃতীয় সংকর অরবিটাল যেখানে আরো একটি ইলেকট্রন থাকবে। আর এটা হলো আরো একটি সংকর অরবিটাল 4 নম্বর যেখানে আরো একটি ইলেকট্রন থাকবে। অর্থাৎ এই সংকর অরবিটালগুলো, অর্থাৎ 4টা অরবিটাল মিক্সড হয়ে সম আকৃতির
এবং সমশক্তি সম্পন্ন যে অরবিটাল তৈরি করলো সেই অরবিটালগুলোকে আমরা বিশেষ সিম্বল দ্বারা কিন্তু আমরা এখানে প্রকাশ করলাম। এই সিম্বল অর্থাৎ এই সাই এটা দ্বারা আমরা বুঝি যে চারটা সম আকৃতির সমান শক্তি সম্পন্ন চারটা একই রকম চারটা অরবিটাল তৈরি হলো, এগুলোকে আমরা বলি সংকর অরবিটাল। তাহলে এতটুকু পর্যন্ত প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন যেটা শিখতে চাই সেটা হলো যে মিথেন অণুর গঠন। মিথেন অণুর গঠনে একটি কার্বন পরমাণু থাকে আর হলো চারটা হাইড্রোজেন পরমাণু থাকে। তার মানে এই যে হাইড্রোজেন পরমাণু, যেটা হাইড্রোজেন পরমাণুর চারটা পরমাণু আমাদের কিন্তু কার্বনের সাথে যুক্ত করতে হবে। সেটা কিভাবে যুক্ত হবে? আমরা কার্বন পরমাণুর ক্ষেত্রে দেখলাম যে কার্বন পরমাণুর শেষ কক্ষপথের চারটা যে অরবিটাল তাদের সংকরায়নে যে আমরা সংকর অরবিটাল যেটা পেলাম, এই চারটা সংকর অরবিটালের সাথে চারটা হাইড্রোজেন পরমাণু কিন্তু যুক্ত হবে। এখন হাইড্রোজেন পরমাণুর কোন অরবিটাল যুক্ত হবে? আমরা জানি হাইড্রোজেন পরমাণুর যে ইলেকট্রন বিন্যাস সেটা হলো 1s1, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুতে একটি কেবল ইলেকট্রন থাকে এবং সেই ইলেকট্রনটা কিন্তু s অরবিটালে থাকে, তাই না? তো সেক্ষেত্রে আমরা যদি এখানে আমরা দেখি চারটা হাইড্রোজেন পরমাণু যদি যুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে এটার সাথে যে চারটা হাইড্রোজেন পরমাণু আমরা যুক্ত করি তার মানে হচ্ছে চারটা আমাদের s অরবিটাল যুক্ত করতে হবে। খুব সহজ, চারটা s অরবিটাল আমরা এই চারটা সংকর অরবিটালের সাথে যদি আমরা যুক্ত করে দেই তাহলে কিন্তু আমাদের মিথেন অণু আমরা গঠন করে ফেলতে পারবো। তাহলে আমরা আবার এই চিত্রটা আঁকার চেষ্টা করি। আচ্ছা, আমরা মোটামুটি চেষ্টা করলাম যে আসলে একই রূপ দুইটা চিত্র আঁকার। এটা কিন্তু sp3 সংকর অরবিটাল, তাই না? আবার এটাও কিন্তু sp3 সংকর অরবিটাল, এটাও sp3 সংকর অরবিটাল এবং এটাও কিন্তু sp3 সংকর অরবিটাল। আচ্ছা, এখানে চারটা হাইড্রোজেন পরমাণুর চারটা s অরবিটাল যুক্ত হবে। তার মানে হচ্ছে আমরা জানি s অরবিটাল গোলাকার, তার মানে এটার সাথে একটা গোলাকার s অরবিটাল আমরা যোগ করে দিলাম। এখানে আরো একটা s অরবিটাল যোগ হলো, এখানে এটা আরো একটা s অরবিটাল, সবগুলো কিন্তু s অরবিটাল, তাই না? এগুলো প্রত্যেকটা কিন্তু s অরবিটাল এবং এই s অরবিটালগুলো কোন পরমাণু? এগুলো কিন্তু প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণু s অরবিটাল। এভাবে কার্বন পরমাণুর চারটি সংকর অরবিটালের সাথে হাইড্রোজেন পরমাণুর চারটি s অরবিটাল কিন্তু যুক্ত হয়। যুক্ত হওয়ার মাধ্যমে এখানে যে একটা বন্ধন তৈরি হয় সেই বন্ধনকে কিন্তু আমরা বলি সিগমা বন্ধন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটা কিন্তু সংকর অরবিটালে একটি করে ইলেকট্রন রয়েছে, তাই না? কারণ এখানে প্রত্যেকটা অরবিটালে কিন্তু একটি করে ইলেকট্রন ছিল। আমরা একটি ইলেকট্রন যদি এভাবে দিয়ে দেই আমরা দিতে পারবো, কারণ এখানে একটি করে ইলেকট্রন কিন্তু সংকর অরবিটালে আছে। আচ্ছা, আর আমরা জানি প্রতিটা হাইড্রোজেন পরমাণুর প্রত্যেকটা s অরবিটাল আরো একটি করে ইলেকট্রন আছে। এখন যদি আমরা হাইড্রোজেনের s অরবিটালের ইলেকট্রনটা যদি আমরা দিয়ে দেই, s এর একটা ইলেকট্রন যদি এভাবে আমরা দেই, তাহলে দেখা যাচ্ছে যে এখানে আসলে দুইটা ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি, তাই না? প্রতি ক্ষেত্রে এই দুইটা অরবিটালের মোট কিন্তু দুটি করে ইলেকট্রন হলো। আর আমরা জানি যখন দুটি ইলেকট্রন একত্রিত হয় তখন সেখানে কিন্তু একটা বন্ধন তৈরি হয়, যে বন্ধনকে কিন্তু আমরা বলি যে সমযোজী বন্ধন। এক্ষেত্রে গঠিত যে বন্ধন সেই বন্ধনকে আমরা বলবো সিগমা বন্ধন। সিগমা বন্ধন আসলে কাকে বলে? দুটি অরবিটালের যদি মুখোমুখি সংঘর্ষের মাধ্যমে বা মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে যে অরবিটালটা গঠিত হয় বা যে বন্ধনটা তৈরি হয় সেই বন্ধনকে আমরা বলি সিগমা বন্ধন। তার মানে এখানে এই অরবিটালের সাথে এই অরবিটালের সামনাসামনি একটা অধিক্রমণ হলো, সুতরাং এখানে যে বন্ধন তৈরি হবে সেখানে একটা সিগমা বন্ধন তৈরি হবে। এই বন্ধনের নাম হলো সিগমা বন্ধন। এখানে যে বন্ধন তৈরি হবে সেই বন্ধনটা কিন্তু সিগমা হবে। আবার এখানেও যে বন্ধন তৈরি হবে এটাও কিন্তু একটা সিগমা বন্ধন হবে। এবার প্রতিটা জায়গায় এটা একটা করে সিগমা বন্ধন হবে। সিগমা বন্ধন এখানেও হবে একটা সিগমা বন্ধন হবে। আচ্ছা, এখন এই বন্ধনগুলো যখন গঠিত হবে তখন সেটাকে আমরা একটু আমরা নিজেদের মতো করে লিখতে পারবো। সেটা কিভাবে? কার্বন যদি এখানে থাকে, এই একটা সমযোজী বন্ধন তৈরি হবে। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন, উপরে আরো একটা কিন্তু এই সমযোজী বন্ধন কিন্তু তৈরি হলো, তাই না? সিগমা বন্ধনের মাধ্যমে। এভাবে মূলত মিথেন অণুর গঠন CH4, যেটাকে আমরা আরো সংক্ষেপে আমরা CH4 লিখতে পারি, তাই না? এভাবে মিথেন অণুর গঠন এইভাবে গঠিত হয় মূলত। প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন আমরা জানি যে মিথেন অণুর গঠনের ক্ষেত্রে আমরা বলে থাকি যে মিথেন অণুর গঠনটা চতুস্তলকীয়। এই চতুস্তলকীয় জিনিসটা আসলে কি, এটা আসলে কেমন, এটা যদি আমরা বুঝতে চাই
আমি ছোট করে একটু বোঝাতে চাই। এই যে দেখেন নমুনা আমি একটা অন্যরকম একটা চিত্র আপনাদেরকে বোঝানোর জন্য একটা পিরামিডের মতো একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, এটা তৈরি করে এনেছি। আপনার পিরামিড তো চেনেন, তাই না? এটা কিন্তু পিরামিডের মতো। পিরামিডে কি থাকে? পিরামিডের 3টা তল থাকে, উলম্ব 3টা তল আছে, আর নিচে আরো একটা তল। তার মানে কয়টা তল? এখানে 4টা তল। এই যে আমরা এখানে এই যে কার্বন এবং চারদিকে 4টা হাইড্রোজেন দেখতে পাচ্ছি, এই কার্বন পরমাণুটা মূলত কোথায় থাকে? যদি আমরা এটা পিরামিড কল্পনা করি, এই পিরামিডের একদম মাঝখানে যে বিন্দুটা আছে, এটা কল্পনা করতে হবে, এটা আপনারা দেখতে পাবেন না। পিরামিডের একদম মাঝখানে যে বিন্দুটা, পিরামিডের পুরো যে স্পেস, তার মাঝখানে যে বিন্দু, মাঝখানে যদি আমরা কার্বনকে কল্পনা করি, মানে এটার ঠিক ভেতরে, এটার ভেতরে মাঝখানে মনে করেন একটা কার্বনের ছোট একটা বল আছে, সাপোজ কার্বনের একটা পরমাণু মাঝখানে আছে। আচ্ছা, আর এই যে পিরামিডের কৌণিক বিন্দু কয়টা? এই যে উপরে একটা কৌণিক বিন্দু, আর নিচে কিন্তু 3টা কৌণিক বিন্দু, তাই না? নিচে 3টা কৌণিক বিন্দু, আর উপরে একটা। মোট কয়টা কৌণিক বিন্দু? 4টা কৌণিক বিন্দু। এই 4টা কৌণিক বিন্দুতে আপনি মনে করেন যে হাইড্রোজেন আছে। হাইড্রোজেন এক একটা পরমাণু যদি আমরা এই 4টা কৌণিক বিন্দুতে যদি আমরা স্থাপন করি, তো সেক্ষেত্রে কি হবে? এখানে একটা হাইড্রোজেন পরমাণু থাকবে, এই কৌণিক বিন্দুতে একটা হাইড্রোজেন পরমাণু থাকবে, এই কৌণিক বিন্দুতে একটা হাইড্রোজেন পরমাণু থাকবে, আর এই কৌণিক বিন্দুতে আরো একটা হাইড্রোজেন পরমাণু থাকবে। আচ্ছা, এগুলো কিন্তু সব আমরা কল্পনা করছি। তো সেক্ষেত্রে একদম মাঝখানে যদি কার্বন থাকে, মাঝখানে কার্বনের সাথে যদি আমরা এই কৌণিক বিন্দুতে যেখানে হাইড্রোজেন আছে, এই দুইটাকে যদি আমরা বল কল্পনা করি, তো সেক্ষেত্রে মাঝখানে কার্বনের সাথে এই কৌণিক বিন্দুতে অবস্থিত যে হাইড্রোজেন, সেটাকে যদি আপনি দুইটা মানে বলকে যদি আপনি কানেক্টেড করে দেন একটা কলম দ্বারা, সাপোজ দুইটা বলকে যদি আমরা কলম দ্বারা যদি কানেক্টেড করে দেই, তো সেক্ষেত্রে এই এরকম একটা বাহু আমরা পাই, তাই না? এরকম একটা বাহু পাই। আচ্ছা, ঠিক একইভাবে মাঝখানে কার্বনের সাথেই এই ডান পাশের কৌণিক বিন্দুতে যে হাইড্রোজেনটা আছে, সেটাকে যদি আমরা কানেক্টেড করে দেই, এবং একইভাবে বাম পাশে এবং উপরে যে হাইড্রোজেন পরমাণু যেটা আছে, সেগুলোর সবগুলোকে যদি আমরা কানেক্টেড করে দিই, তো সেক্ষেত্রে আমরা এরকম 4টা বাহু পাই, তাই না? এরকম 4টা বাহু পাই। যদি আমরা এরকম 4টা বাহু পাই, তো সেক্ষেত্রে এই মাঝখানে কার্বন, উপরে হাইড্রোজেন, আর এ পাশেও কিন্তু হাইড্রোজেন, তাই না? অর্থাৎ 3 দিকে নিচে 3টা হাইড্রোজেন, উপরে আরো একটা হাইড্রোজেন। সেক্ষেত্রে H, C এবং H যে কোণ উৎপন্ন হয়, সেই কোণের কিন্তু একটা মান পাওয়া যায়। সেই কোণের মান কত? এটা হচ্ছে একদম উপরে থাকা হাইড্রোজেন পরমাণু, উপরের কৌণিক বিন্দুতে, আর এই কার্বন কিন্তু মাঝখানে, আর এই হাইড্রোজেন আমরা ধরে নিচ্ছি যে নিচের বাম পাশের কৌণিক বিন্দুতে অবস্থিত। তো সেক্ষেত্রে এই যে কোণটা, এই যে ACH যে কোণ, এই কোণের কিন্তু একটা সুনির্দিষ্ট মান আছে। এই কোণের মান হচ্ছে 109.5 ডিগ্রি, অর্থাৎ 109.5 ডিগ্রি আমরা বলতে পারি। এই কোণের মান হচ্ছে 109.5 ডিগ্রি, প্রায়। আর এই যে কোণের মান, এই কোণের মান কিন্তু সেম, এই কোণের মান কিন্তু 109.5 ডিগ্রি। আবার নিচে যে কোণ, প্রত্যেকটা কোণের মান কিন্তু 109.5 ডিগ্রি। প্রত্যেকটা যে CH যে কোণ, ACH প্রত্যেকটা কোণের মান কিন্তু এখানে পরস্পর সমান। এখন কথা হচ্ছে যে আসলে এখানে এই মিথেন অণুর গঠনটা চতুস্তরিক কেন হলো? কারণ হলো এই যে আমরা বলেছি যে এই 4টা কৌণিক বিন্দুতে যদি আমরা হাইড্রোজেন যদি আমরা স্থাপন করি এবং মাঝখানে যদি কার্বন থাকে, তো সেক্ষেত্রে এই কৌণিক বিন্দুগুলোর হাইড্রোজেনকে যদি আমরা একটা তল কল্পনা করি, তো এটা কিন্তু একটা তল হয়। আবার এই 3টা কৌণিক বিন্দুতে হাইড্রোজেন যেটা আছে, সেটাকে যদি আমরা একটা তল কল্পনা করি, এটা কিন্তু আরো একটা তল হয়। ঠিক একইভাবে নিচের দিকে আরো একটি তল হয়। তার মানে এখানে কিন্তু আমরা আলটিমেটলি এই 4 তল বিশিষ্ট পিরামিডের ন্যায় একটা কিন্তু আমরা তল কল্পনা, মানে একটা গঠন কল্পনা করতে পারি, যেটা কিনা চতুস্তরকীয়। ঠিক এই মিথেন অণুটা ঠিক একইভাবে এভাবে কিন্তু মিথেন অণুটা গঠিত হয়। এই কারণে আমরা বলতে পারি যে আসলে মিথেন অণুর যে গঠন, সেটা হলো চতুস্তরকীয় গঠন। অর্থাৎ এখান থেকে আমরা আরো একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি, সেটি হলো যেই যৌগটি sp3 সংকরণ প্রক্রিয়ায় গঠিত হয়, অর্থাৎ sp3 সংকরণ প্রক্রিয়ায় যে যৌগ গঠিত হবে, সেই যৌগের গঠন হবে কিন্তু চতুস্তরকীয়, অর্থাৎ এই পিরামিডের ন্যায় চতুস্তরকীয় যৌগ দ্বারা গঠন করবে। তাহলে আমরা বলতে পারি যে এই মিথেন অণুর গঠন কিন্তু এটি কিন্তু চতুস্তরকীয়, এটা হলো চতুস্তরকীয়। মিথেন অণুর গঠনটা আমরা পেলাম, চতুস্তরকীয় গঠন আমরা পেলাম। এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয় যে আসলে মিথেন অণুর গঠন সংকরণ প্রক্রিয়া কিভাবে গঠিত হবে
এই বিষয়টি আজকে আমরা জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই খুব ভালো করে এই প্রশ্নের উত্তরটি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আজকের ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। আগামী দিনে আপনার সাথে দেখা হবে আবার অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।